প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহারে মালয়েশিয়ায় ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার ৬ আগস্ট বুকিত মেরতাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এছাড়া সমন্বিত অভিযানের মাধ্যমে উন্মোচিত হয়েছে কারখানায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য পরিষ্কার ও নির্মাণ খাতের পারমিটের অপব্যবহারকারী এজেন্টদের কৌশল। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় সকাল 10:30 থেকে শুরু হওয়া এই অভিযানে মোট 749 জনের কাগজপত্র চেক করা হয়েছে এবং এর মধ্যে 307 জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে। তার মতে আটককৃতদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে এবং তাদের মধ্যে 306 জন বাংলাদেশি এবং 1 জন নেপালি। পরিদর্শনের ফলাফল দেখা গেছে সংগঠিত অপরাধগুলোর মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অনুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি থাকা। জাকারিয়া সাবান সাংবাদিকদের বলেন, পরিষ্কারণ সেক্টরে পারমিট থাকা সত্ত্বেও কারখানায় কাজ করার জন্য তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ ছাড়াও জাতীয় নিবন্ধন বিভাগ, সেবারাং সিটি কাউন্সিল এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ জেকেকেপি সমন্বিত অভিযানে যোগ দেন। জাকারিয়া বলেন, আটককৃতদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাউই ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে। এদিকে অভিযানের সময় সাক্ষাৎকার নেওয়া একজন বাংলাদেশি নাগরিক বলেছেন, তিনি 2023 সালে একজন এজেন্টের মাধ্যমে প্রায় 20,000 রিঙ্গিত ফি দিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর আগে দেশটির ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে জরিমানা হিসাবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই দুটি মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে 50%। হোয়াইট হাউস অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ঘটনা হল, আমাদের আমদানি নির্ভর করে বাজারের ওপর, আর এটা করা সার্বিকভাবে ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এটা খুবই দুঃখজনক যে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে এমন সব পদক্ষেপের জন্য যেগুলো আরও বেশ কয়েকটি দেশ নিচ্ছে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। অপরদিকে চীন সফরে যাচ্ছেন মোদি। চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠক রয়েছে চীনে। ওই বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন তিনি। 2020 সালে লাদাখে ভারত চীন সংঘর্ষের পরে এই প্রথমবার চীন সফরে যাচ্ছেন মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ভারতকে। ইতোমধ্যে নয়াদিল্লির উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার জন্য এই শুল্ক হার আরও বৃদ্ধি করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। বস্তুত রাশিয়ার থেকে জ্বালানি কেনা দেশগুলির মধ্যে ভারতের পাশাপাশি রয়েছে চীনও। উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতিতে মোদির চীন সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের তিয়ানজিন শহরে আগামী 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এসসিও রাষ্ট্রনেতাদের বৈঠক রয়েছে। এই আন্তর্জাতিক জোটের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে পাকিস্তানও। এসসিও বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যোগ দিতে যাবেন কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। 2019 সালে শেষবারের মতো চীন সফরে গিয়েছিলেন মোদি। তারপর লাদাখে ভারত এবং চীনের সংঘর্ষের পর থেকে দুদেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। তবে গত বছরে রাশিয়ার কাজানে আন্তর্জাতিক জোট ব্রিক্সের সাইডলাইন বৈঠকে সাক্ষাৎ করেন মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সবশেষ জানিয়ে দেব, প্রেমিক সেই ভুলে ফাঁস, স্বামী খুনের রহস্য। মাদকাসক্ত স্বামীর উপর্যুপুরি নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এক নারী। এক পর্যায়ে 30 পেরোনো এই নারী নিজের স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। ভাড়াটি খুনের মাধ্যমে তাকে হত্যা করান। মরদেহ ফেলা হয় অন্য রাজ্যের এক নর্দমায়। এরপর প্রেমিকের সঙ্গে নতুন জীবনের প্রস্তুতি শুরু করেন। কিন্তু খুন হওয়া স্বামীর মুঠোফোন এবং প্রেমিকের একটি ভুলে সব পরিকল্পনা ভেস্তে যায়।
খুন হওয়া ব্যক্তির নাম প্রীতম প্রকাশ। একাধিক মামলা থাকায় দিল্লি পুলিশের অপরাধ বিভাগ তাকে খুঁজে বেড়াচ্ছিল। এক মামলায় তাকে পলাতক অভিযুক্ত ঘোষণা করা হয়েছিল। পলাতক প্রীতমকে খুঁজতে গিয়ে লোমহর্ষক এক ষড়যন্ত্রের হলিশ পায় পুলিশ। পুলিশের অনুসন্ধানে উঠে আসে স্ত্রী সোনিয়া প্রীতমকে হত্যার জন্য সুপারি দিয়েছিলেন, অর্থাৎ টাকা দিয়ে খুনি ভাড়া করেছিলেন। নতুন করে জীবন শুরুর আশায় তিনি প্রীতমকে হত্যা করেছিলেন। গ্রেপ্তারের পর সোনিয়া ও রোহিত পুলিশের কাছে একথা বলেছেন। জিজ্ঞাসাবাদে দুজনই প্রীতমকে হত্যার কথা স্বীকারও করেছেন। শুরু জিজ্ঞাসাবাদে ৩৪ বছর বয়সী সোনিয়া পুলিশকে বলেন ১৬ বছর বয়সে পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি ৮ বছরের বড় প্রীতমকে বিয়ে করেন। এই দম্পতির এক ছেলে ও ২ মেয়ে রয়েছে। তারা দিল্লির আলিপুর এলাকায় থাকতেন। পুলিশকে সোনিয়া আরও বলেন প্রীতম মাদকাসক্ত ছিলেন, একাধিক অপরাধে জড়িয়ে পড়েছিলেন। তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, ডাকাতি এবং অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়েছিলেন। অনেকবার চেষ্টা করেও সোনিয়া স্বামীকে মাদক ছাড়ানো বা অপরাধের পথ থেকে ফেরাতে পারেননি। বরং মাদক নিয়েই প্রায় সময় বাড়ি ফিরতেন প্রীতম এবং তার উপর শারীরিক নির্যাতন চালাতেন। ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত নামের এক ক্যাব চালকের সঙ্গে সোনিয়ার পরিচয় হয়। রোহিত অতীতে নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু সোনিয়ার নতুন জীবনের পথে স্বামী প্রীতম সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। তাই নতুন জীবন শুরু করতে প্রীতমকে মেরে ফেলারই সিদ্ধান্ত নেন সোনিয়া। হত্যার পরিকল্পনা। সোনিয়া পুলিশকে জানান গত বছরের ২রা জুলাই প্রীতমের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি দিল্লির পাশের হরিয়ানা রাজ্যের সোনিপথে বোন দীপার বাসায় চলে যান। রোহিতই তাকে সেখানে পৌঁছে দেন। হরিয়ানাতে যাওয়ার পথে রোহিতের কাছে প্রীতমকে হত্যার প্রস্তাব দেন সোনিয়া, যাতে তারা একসঙ্গে থাকতে পারেন। রোহিতের বিরুদ্ধে আগে থেকেই ৪টি ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে একটি খুনের মামলা ছিল। পরে তিনি দিল্লি শনিপথ রুটে ক্যাব চালানোর কাজ শুরু করেন। গাড়িতে করে দিল্লি ছেড়ে যেতে যেতে রোহিত সোনিয়াকে বলেন তিনি নিজে প্রীতমকে হত্যা করতে পারবেন না, তবে ৬ লাখ রুপি জোগাড় করতে পারলে একজন ভাড়াটে খুনি নিয়োগ করা সম্ভব। কিন্তু সোনিয়ার কাছে এত টাকা ছিল না। এর ফলে সেদিন বিষয়টি আর এগোয়নি। রোহিত তাকে শনিপথে বোনের বনিতে পৌঁছে দিয়ে ফিরে আসেন। খুন। গত বছরের ৫ই জুলাই সোনিয়াকে বাড়ি ফিরিয়ে আনতে শনিপথে যান প্রীতম, কিন্তু সেখানেও তাদের মধ্যে আবার ঝগড়া হয়। তখন সোনিয়া প্রীতমকে খুন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এরপর তিনি বোন দীপার স্বামীর ভাই বিজয়ের শরণাপন্ন হন। বিজয় বলেন ১ লাখ রুপি দিলে তিনি প্রীতমকে খুন করতে পারবেন। সোনিয়া জানান তিনি সর্বোচ্চ ৫০,০০০ রুপি দিতে পারবেন। শেষ পর্যন্ত এই টাকাতেই তাদের মধ্যে রফা হয়। সেদিন সন্ধ্যায় প্রীতম আবার সোনিয়াকে তার বাড়ি ফেরার অনুরোধ করেন, কিন্তু সোনিয়া আসতে রাজি হননি। উল্টো প্রীতমকে ওই রাতে বোন দীপার বাসায় থাকতে বলেন। এরপর সোনিয়া বিজয়কে ওই রাতে প্রীতমকে শেষ করে দেওয়ার সংকেত দেন। রাতে ঘরের নিচতলায় প্রীতম এবং বিজয়ের ঘুমানোর ব্যবস্থা করা হয়। সোনিয়া ও অন্যরা চলে যান ছাদে। বিজয় রাতের কোনো এক সময় প্রীতমকে খুন করেন। প্রীতমের মরদেহ সাদা চাদরে মুড়িয়ে অদূরে একটি নর্দমা ফেলে দেওয়া হয়। প্রীতমের মুঠোফোন ঘরে পড়েছিল, তা পেয়ে তা নিজের সঙ্গে রেখে দেন সোনিয়া। নর্দমায় পড়ে থাকা প্রীতমের মরদেহ কয়েকদিন পর মানুষের নজরে আসে, কিন্তু পুলিশ তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারেনি। এই অবস্থায় ঘটনাটি ওখানেই চাপা পড়ে যায়। কিন্তু নিজের অপরাধ ঢাকতে সোনিয়া দিল্লির আলিপুর থানায় প্রীতমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি লেখেন তার স্বামী প্রীতমকে ৫ই জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে প্রীতমের ফোনটি তিনি রোহিতকে দিয়ে সেটি ধ্বংস করে ফেলতে বলেন। পুলিশের রহস্য উন্মোচন। প্রীতমের বিরুদ্ধে যেহেতু একাধিক ফৌজদারি মামলা ছিল, তাই পুলিশ নিয়মিতভাবে তাকে খুঁজছিল। পুলিশের গোয়েন্দা শাখার কাছে তথ্য ছিল প্রীতম কয়েক মাস ধরে নিখোঁজ। এরপর তারা লক্ষ্য করে স্ত্রী সোনিয়া প্রীতমের নিখোঁজ হওয়া নিয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। তারপরেও পুলিশের অনুসন্ধানী দল নিখোঁজ প্রীতমের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশেষ কোনো তথ্য পায়নি। এই পরিস্থিতিতে পুলিশ প্রীতমের ফোন ট্র্যাক বা ফোনের অবস্থান অনুসরণ করে দেখে ফোনটি ব্যবহৃত হচ্ছে। সর্বশেষে শনিপথ এলাকায় ব্যবহৃত হয়েছে। সোনিয়া নির্দেশনা সত্ত্বেও ধ্বংস না করে তখনও প্রীতমের ফোনটি ব্যবহার করে যাচ্ছিলেন রোহিত। তখন পুলিশ রোহিতের উপর নজরদারি শুরু করে। এতে করে তার আগের অপরাধমূলক কর্মকাণ্ড সামনে চলে আসে। অবশেষে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে রোহিত স্বীকার করেননি। রোহিত বলেন অচেনা এক ব্যক্তির কাছ থেকে তিনি ফোনটি কিনেছেন, কিন্তু পুলিশ রোহিতের উপর চাপ প্রয়োগ করে। তখন এক পর্যায়ে সোনিয়ার সঙ্গে নিজের সম্পর্ক, প্রীতমকে হত্যা করার পরিকল্পনা, সোনিয়ার আত্মীয়কে দেওয়া সুপারি এবং হত্যার পর প্রীতমের মরদেহ নর্দমায় ফেলে দেওয়া নিয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দেন রোহিত। স্ত্রীর স্বীকৃতি। রোহিতের পর পুলিশ সোনিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অস্বীকার করলেও পরে অপরাধ স্বীকার করেন তিনি। প্রীতমকে হত্যা করার জন্য বিজয়কে টাকা দেওয়ার কথাও তিনি পুলিশকে জানান। সোনিয়া আরও বলেন প্রীতমের মরদেহ ফেলে দেওয়ার পর সেটার ভিডিও ক্লিপও বিজয় তাকে পাঠিয়েছিল। এই সব তথ্য উদ্ঘাটনের পর দিল্লি পুলিশের অপরাধ শাখা হরিয়ানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। হরিয়ানার পুলিশ জানায় নর্দমার পাওয়া মরদেহটি শনাক্ত করা যায়নি, তবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সোনিয়া পুলিশকে বলেন প্রীতমকে হত্যা করার পর তিনি বিজয়কে ৫০,০০০ রুপি দিয়েছেন।
এরপর তিনি প্রীতমের একটি গাড়ি 2,80,000 রুপিতে বিক্রি করেন। ওখান থেকে কিছু অর্থ রোহিতকে দিয়েছেন আর কিছু অর্থ নিজে খরচ করেছেন। এই সময়টাতে সোনিয়া রোহিতকে জানতে চেয়েছিলেন প্রীতমের ফোন ধ্বংস করা হয়েছে কিনা। রোহিত মিথ্যা বলেছিলেন। সেই মিথ্যাই তাদের জীবনে বড় বিপদ ডেকে আনে। রোহিত ও সোনিয়া এখন কারাগারে। আগের একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে বিজয়ও কারাগারে। পুলিশের তথ্য মতে সোনিয়ার সঙ্গে সম্পর্ক চলাকালীন এপ্রিলে বিয়ে করেন রোহিত।